হ্যালো, ওয়েলকাম টু এইচডি ফিজিক্স ক্লাসেস। আজকে আমরা ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ড থেকে গজেস থিওরামের উপরে কিছু এমসিকিউ সলভ করব, যেগুলি টার্ম ওয়ানের জন্য, মানে ক্লাস 12-এর টার্ম ওয়ান পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা স্টার্ট করছি। তাহলে দেখি প্রথম প্রশ্নটা কি আছে। A sphere S1 of radius R1 encloses a charge Q. If there is another concentric sphere S2 of radius R2, যেখানে মানে where R2 is greater than that of R1 and there is no additional charge between them, মানে তাদের মধ্যে কোনো রকম additional charge নেই, the electric flux through S1 and S2 is বলেছে যে ইলেকট্রিক ফ্লাক্স থ্রো S1 and S2 কী হবে, তাদের রেশিওটা বের করতে বলেছে। প্রথম বলেছে কি, এটা S1 ফিগারও দেওয়া আছে, একটা S1 স্পেয়ার, এটা S1 যার রেডিয়াস হচ্ছে কত R1। তারপর কি বলেছে, এনক্লোজড উইথ দ্য চার্জ কিউ। ইফ দেয়ার ইজ অ্যানাদার কনসেন্ট্রিক স্পেয়ার S2, বলেছে আরেকটা কনসেন্ট্রিক স্পেয়ার আছে যেটা, হ্যাঁ আরেকটা কনসেন্ট্রিক স্পেয়ার যেটা S2 যার রেডিয়াস হচ্ছে R2। তো যেখানে আমাদেরকে এটাও বলে দিয়েছে কোশ্চেনের মধ্যে যে R2 ইজ গ্রেটার দেন অফ R1। তো এখন বলেছে দ্য ইলেকট্রিক ফ্লাক্স থ্রু S1 ইজ। আচ্ছা, তো আমরা অ্যাকর্ডিং টু গস থিওরাম আমরা কি জানি, অ্যাকর্ডিং টু গস থিওরাম, অ্যাকর্ডিং টু গস থিওরাম আমরা কি জানি, টোটাল ফ্লাক্স ইকুয়াল টু টোটাল চার্জ বাই এপসাইলন নট, যদি ফ্রি স্পেস হয়। যাই হোক, তো টোটাল ফ্লাক্স হবে টোটাল চার্জ এনক্লোজ বাই দি ক্লোজ সারফেস ডিভাইডেড বাই এপসাইলন নট, দ্যাট ইজ পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এটা আমরা কি জানি, এটা আমরা গস থিওরাম থেকে জানি। তো এখন দেখো, এখানে টোটাল চার্জের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে, এখানে কিন্তু কোনো রেডিয়াসের উপর ডিপেন্ড করছে না, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের দুটো কনসেন্ট্রিক স্পেয়ার আছে এবং এই দুটোর মধ্যেই সম পরিমাণ চার্জ আছে, অর্থাৎ ইকুয়াল অ্যামাউন্ট অফ চার্জেস, ঠিক আছে। এই দুটো কি ইকুয়াল অ্যামাউন্ট অফ চার্জেস এনক্লোজ করে আছে। তাহলে আমরা কি বলতে পারি যে প্রথমটার জন্য ফর S1 ফাই ওয়ান ইকুয়াল টু কত হবে, টোটাল চার্জ কত আছে কিউ বাই এপসাইলন নট, ঠিক আছে। ফর S2 ফাই টু কত হবে, টোটাল চার্জ কত, সেম কনসেন্ট্রিক স্পেয়ার, তো তাহলে সেম পরিমাণ চার্জ এনক্লোজ থাকবে কিউ বাই এপসাইলন নট। তাহলে ফাই ওয়ান ইস টু ফাই টু কত হবে, ফাই ওয়ান ইস টু ফাই টু হবে 1:1। তাহলে আমার কোন অপশানটা কারেক্ট, আমার এ নাম্বার অপশানটা কারেক্ট, ঠিক আছে। তারপর নেক্সট দেখি, when an electric dipole is placed in a uniform electric field it experiences যখন কোনো একটা ইলেকট্রিক ডাইপোলকে যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয় তাহলে সে কি এক্সপিরিয়েন্স করে। প্রথম কথা হচ্ছে ইউনিফর্ম, ঠিক আছে, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখেছে, ইউনিফর্ম বি লিখেছি, হ্যাঁ বি মানে ম্যাগনেটিক ফিল্ড। When an electric dipole is placed in an uniform electric field, it experiences অপশানগুলি দিয়েছে ফোর্স অ্যাজ ওয়েল এজ টর্ক বাট নো নেট ফোর্স বাট নো টর্ক, নাইদার এনি ফোর্স নট টর্ক। প্রথম কথা হচ্ছে আমরা এরকম পড়েছিলাম, দেখবে যে টর্ক অন এ ডাইপোল, ঠিক আছে, তখন এটা কী ছিল, এটা ছিল একটা ম্যাগনেটিক ফিল্ড, এখানে একটা ম্যাগনেটিক বার ম্যাগনেট ছিল, যেখানে ধরো সাপোজ এখানে নর্থ পোল হলে এখানে সাউথ পোল ছিল, হ্যাঁ এখানে ধরো তারা থিটা অ্যাঙ্গেল করে আছে, এখানে 2L তাদের ডাইপোল লেন্থ, ঠিক আছে, বার ম্যাগনেটের লেন্থ। যদি এরকম হতো তখন কিন্তু আমরা দেখেছিলাম যে এটা কি হয়, সরি নর্থ পোলটাকে এদিকে দিই কারণ ম্যাগনেটিক ফিল্ডের দিকে নর্থ পোলটা দিচ্ছি আর ওইখানে নিচের দিকে সাউথ পোলটা দিচ্ছি, ঠিক আছে। তাহলে নর্থ পোল কোন দিকে একটা ফোর্স দেবে, এদিকে একটা ফোর্স দেবে, যার ভ্যালু হচ্ছে ম্যাগনেটিক পোল স্ট্রেংথ ইন্টু বি। সে এদিকে আরেকটা ফোর্স দেবে, সে কি সেম পরিমাণ কিউ এম ইন্টু বি।
যদি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা রাখি তাহলে এরকম হবে। তাহলে এখানে দেখো সেম পরিমাণ, এখন এটার ওরিয়েন্টেশনটা থিটা 0 হোক বা থিটা 90 ডিগ্রি হোক বা থিটা 180 ডিগ্রি হোক, ঠিক আছে, আমরা যখন ডাইপোল টর্কনের ডাইপোল পড়েছিলাম এগুলি কেসগুলি আমরা করেছিলাম তখন। তো এখন দেখো এখানে ম্যাগনেটিক ফিল্ডের দিকে একটা ফোর্স লাগছে যার ভ্যালু হচ্ছে কত, কিউএম ইন্টু বি। আবার ম্যাগনেটিক ফিল্ডের অ্যান্টি প্যারালাল মানে অপোজিট দিকে আরেকটা ফোর্স লাগছে, এই যে আমার বার ম্যাগনেটের একটা পোলের উপরে মানে সাউথ পোলটার উপরে, যেটা লেফট সাইডের দিকে অর্থাৎ অ্যান্টি প্যারালাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, তার ভ্যালুটা কত হচ্ছে কিউএম ইন্টু বি। তাহলে প্যারালাল মানে ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালাল কত, কিউএম ইন্টু বি, আবার অ্যান্টি প্যারালাল কত, সেম কিউএম ইন্টু বি। তাহলে এখানে নেট ফোর্স কত, এখানে নেট ফোর্স হবে 0। আর টর্ক প্রেজেন্ট, এখানে টর্ক থাকবে, ঠিক আছে। তাহলে টর্কটার এক্সপ্রেশন কি, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য ফোর্সেস। তাহলে এখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য ফোর্সেস কোনটা, এটা, এই জায়গাটা হবে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে এইটা আমরা কীভাবে বলতে পারি, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে এখানে এই লেন্থটা কত হবে 12 সাইন থিটা। তাহলে আমার এখানে কি আসবে 12 সাইন থিটা। তাহলে এফ এর ভ্যালু কত, কিউএম ইন্টু বি ইন্টু 12 সাইন থিটা। আবার দেখো কিউএম ইন্টু 12 মানে কি, ম্যাগনেটিক মোমেন্ট, ক্যাপিটাল এম দিয়ে লিখলাম, এম বি সাইন থিটা, ঠিক আছে। তাহলে এখানে টর্ক থাকবে কিন্তু কি থাকবে না, নেট ফোর্স থাকবে না, ঠিক আছে। তাহলে আমার অপশান বিটা কারেক্ট, ঠিক আছে, টর্ক বাট নো নেট ফোর্স। নেক্সট দিকে কী বলেছে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর কার্ভড, বলেছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর কার্ভড। অপশানগুলি কী দিয়েছে আমরা দেখি, যে এই অপশানটা বলেছে ইন দ্য ফিল্ড অফ সিঙ্গেল পজিটিভ অর নেগেটিভ চার্জ, মানে আচ্ছা ইলেকট্রিক ফিল্ড লাইন্স এখানে আমাদের বলেছে যে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলি কার্ভড হয়, কোন সময়ে কার্ভড হয়। তাহলে আমরা একটু দেখি ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলি বিভিন্ন কেসের ক্ষেত্রে, অর্থাৎ বিভিন্ন মানে বিভিন্ন কী বলবো এটাকে, আচ্ছা দেখো যেমন আইসোলেটেড পজিটিভ চার্জ, মানে শুধু একটা পয়েন্ট চার্জ আছে যেটা পজিটিভলি চার্জড, তাহলে এটার জন্য ইলেকট্রিক ফিল্ড লাইন্স কী ছিল, এরকমভাবে ছিল। এটা আশা করি সবাই পড়েছো যে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলি এরকমভাবে ছিল। কোনো একটা আইসোলেটেড নেগেটিভ চার্জের জন্য কী ছিল, এরকম ছিল। কোনো একটা ডাইপোলের সময় কী ছিল, ডাইপোলের সময় আমার এরকম ছিল। এখানে ডিরেকশনগুলো আমি উল্টা দিয়েছি, কারণ ইলেকট্রিক ফিল্ড লাইন্স অলওয়েজ স্টার্টস ফ্রম পজিটিভ চার্জ অ্যান্ড এন্ডস এট নেগেটিভ চার্জ, এখানে আমি উল্টা দিয়েছি। এখানে ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ টুয়ার্ডস দ্য ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর ডাইরেক্টেড অলওয়েজ টুয়ার্ডস দ্য নেগেটিভ চার্জ, ঠিক আছে। যাই হোক, তাহলে এটা হচ্ছে কার্ভড, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি ডাইপোলের জন্য কার্ভড, ডাইপোলের জন্য। আবার দুইটা সিমিলার চার্জ যদি সামান্য ডিস্টেন্স দূরে থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ডগুলি দেখতে কীরকম হয়, এটাও আমরা দেখেছিলাম। ইলেকট্রিক ফিল্ডগুলি এরকম হয়। যেহেতু আমি হাতে আঁকছি তো সেগুলির মধ্যে একটু প্রবলেম হবে দেখতে, যাই হোক কিন্তু এই প্রশ্নটার উত্তরটা হয়ে যাবে।
আমরা জানি পজিটিভ চার্জ থেকে সবসময় ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলি বাইরের দিকে যায়। আর যাই হোক, তাহলে দেখো এখানে এইটাতেও আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলি কার্ভ পেয়েছি, আবার এখানেও ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলি কার্ভ পেয়েছি। তাহলে কার্ভ কার জন্য হয়? সিমিলার চার্জেস আর সেপারেটেড বাই সাম ডিস্টেন্স, এবং ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলি কীরকম হয়? কার্ভড হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখি অপশন কোনটা আছে, কি আছে? ইন দ্য ফিল্ড অফ এ সিঙ্গেল পজিটিভ অর নেগেটিভ চার্জ, না হবে না। ইন দ্য ফিল্ড অফ টু ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জেস, হ্যাঁ এটার জন্য হবে, টু ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জেসের জন্য এটা হবে। ইন দ্য ফিল্ড অফ টু লাইক চার্জেস, হ্যাঁ ইন দ্য ফিল্ড অফ টু লাইক চার্জেস, এই যে দুইটা লাইক চার্জ মানে দুইটা সেম নেচারের দুইটা চার্জ আছে, তো সেম নেচারের দুইটা চার্জ থাকলে সেটা কি হবে? এটা যে ক্ষেত্র কার্ভ লাইন হবে। তাহলে ডি অপশানটা আমার কারেক্ট। এখানে কি বলেছে? বি এবং সি বোথ আর কারেক্ট। তাহলে আমার এখানে কোন অপশানটা কারেক্ট? এখানে ডি অপশানটা কারেক্ট। এখানে কি দেওয়া আছে? ইলেকট্রন enters uniform electric field maintained by a parallel plates and of value E volt per meter with a velocity v meter per second. The plates are separated by a distance d meter. What is the acceleration of the electron in the field? যাই হোক, দুটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে, সরি দুটা প্যারালাল প্লেটস আছে, যদিও এটা ক্যাপাসিটরের মতোই বিহেভ করবে, দুটো প্যারালাল প্লেটস আছে। তো এখন কি করেছে? আমি ধরলাম একটা পজিটিভলি চার্জ আর একটা নেগেটিভলি চার্জড। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডগুলি কী হবে? পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে যাবে। তো যদি কোনো একটা ইলেকট্রন এখানে এন্টার করেছে, কী করবে? এরকমভাবে এই পজিটিভ প্লেটের দিকে চলে যাবে। তো সে তার উপর একটা উপরের দিকে এক্সট্রা ফোর্স লাগবে ডিউ টু দ্য ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, তো এই ফোর্সটা কত? এই ফোর্সটা হচ্ছে ই ইন্টু ক্যাপিটাল ই। কোন দিকে? আপওয়ার্ড। এই ফোর্সটা কোন দিকে? আপওয়ার্ড ফোর্স। ঠিক আছে, তাহলে এখানে তো আর কোনো রকমের ফোর্স কাজে লাগছে না। তো এখানে কি হবে তাহলে? এফ ইকুয়াল টু ই ইন্টু ক্যাপিটাল ই। ই স্মল ই ইজ দ্য চার্জ অফ ইলেকট্রন অ্যান্ড ক্যাপিটাল ই ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, এখন এই যে এফটা, এটাকে আমরা কি লিখতে পারি? এম এ অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল। তাহলে ই ইন্টু ই, তাহলে আমরা কী হবে? এ ইকুয়াল টু ই ক্যাপিটাল ই ডিভাইডেড বাই এম। ঠিক আছে, তাহলে আমার অপশান কোনটা কারেক্ট হবে? আমার অপশান কারেক্ট হবে এ নাম্বার অপশানটা, ই ক্যাপিটাল ই ডিভাইডেড বাই এম। ঠিক আছে, এখানে এ এক্সেলারেশন সে পাবে। যাই হোক, নেক্সট আমরা দেখি, হোয়াট ইজ দ্য নেচার অফ গজিয়ান সারফেস ইনভলভ ইন গজেস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? গজিয়ান সারফেসটা কী হয়? ক্লোজ থাকে, ক্লোজ সারফেস। যাই হোক, তো গজিয়ান সারফেস আমাদের কী দরকার লাগে? এরিয়া দরকার লাগে। তাহলে এরিয়াটা কি? গজিয়ান সারফেসের এরিয়াটাই তো আমার মেনলি দরকার, কারণ আমরা কি জানি? ফ্লাক্স ইকুয়াল টু ই ডট ডিএস, ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস। ডিএসটা কি? সারফেস এরিয়া। তাহলে আমাদের সারফেস এরিয়া কি? সারফেস এরিয়া হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, তো এখানে কি কি অপশান দেওয়া আছে? আচ্ছা, এটা ইকুয়াল টু কি? কিউ বাই এপসাইলন নট, অর্থাৎ টোটাল চার্জ বাই এপসাইলন নট। তাহলে এখানে কী দেওয়া আছে? হোয়াট ইজ দ্য নেচার অফ গসিয়ান সারফেস ইনভলভ ইন গজেস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক। ঠিক আছে, স্কেলার, ইলেকট্রিক্যাল, ম্যাগনেটিক, আর ডি নাম্বার অপশানটা কি? ভেক্টর। তাহলে যেহেতু সারফেস এরিয়া ব্যাপারটা আছে এখানে, তার মানে এটা একটা ভেক্টর। ঠিক আছে, যে গজিয়ান সারফেসটা এটা একটা, কারণ এরিয়া ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। আমরা ক্লাস 11-এ ভেক্টর চ্যাপ্টারই পেয়েছিলাম যে এরিয়া ইজ এ ভেক্টর কোয়ান্টিটি অ্যান্ড ইটস ডাইরেকশন ইজ পারপেন্ডিকুলার আউট অফ দ্য সারফেস ফর এ ক্লোজড 3-dimensional figure, and for 2-dimensional it depends on the orientation. ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে গজেস লটা কি? এটা একটা মানে নেচারটা কি? ভেক্টর। ঠিক আছে, নেক্সট আমরা দেখি কি? ইন দ্য ফিগার বিলো শোজ দ্য ইলেকট্রিক ফিল্ড লাইন্স ডিউ টু টু পজিটিভ চার্জেস অফ ম্যাগনিটিউড ই এ, ই বি, ই সি। আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে লিখতে গিয়ে একটু প্রবলেম হয়ে গেছে। ই সাফিক্স এ হবে, ই সাফিক্সে বি হবে, ই সাফিক্সে সি হবে। ঠিক আছে, অফ দ্য ইলেকট্রিক ফিল্ডস অ্যাট পয়েন্ট এ, বি অ্যান্ড সি রেসপেক্টিভলি।
তো দেখো এখানে যে গ্রাফটা দেওয়া আছে, এখানে যে গ্রাফটা দেওয়া আছে, এখানে এই যে গ্রাফটা, সরি, এখানে যে ফিল্ড লাইন্সের যে ফিগারটা দেওয়া আছে, এই ফিগারটার মধ্যে দেখো এইখানে ডেন্সিটিটা কম, ডেন্সিটি অফ ফিল্ড লাইন্স কম, ডেন্সিটি অফ ফিল্ড লাইন্স ইজ স্মল, ঠিক আছে। আর এখানে ডেন্সিটিটা বেশি, ডেন্সিটি লার্জ, ঠিক আছে। আবার এখানে ডেন্সিটি আর সি জায়গার ডেন্সিটিটা, মানে সি যে পয়েন্ট আছে ওই রিজনের ডেন্সিটি আর এ রিজনের ডেন্সিটি সমান, ঠিক আছে। ফিল্ড ডেন্সিটি বা ফিল্ড লাইন ডেন্সিটি সমান। তাহলে আমরা বলতে পারি যেহেতু ফিল্ড লাইন ডেন্সিটি এ এবং সিতে সমান, তাহলে আমরা ডাইরেক্টলি লিখে নিব ই এ ইকুয়াল টু ই সি। আবার যেহেতু এখানে ফিল্ড লাইন ডেন্সিটি কম, মানে কি, মানে যেখানে ফিল্ডের পরিমাণটা কম, মানে ফিল্ড স্ট্রেংথ কম, যেসব জায়গায় ফিল্ড স্ট্রেংথ কম সেখানে ফিল্ড লাইন ডেন্সিটিটা কম থাকবে, ঠিক আছে। তার মানে কি, বিতে ফিল্ড লাইন ডেন্সিটি কম, তার মানে বিতে ইলেকট্রিক ফিল্ডও কম। তাহলে ইএ ইকুয়াল টু ইসি গ্রেটার দেন ইবি। তাহলে কোন অপশনটা কারেক্ট? আমার সি অপশনটা কারেক্ট। নেক্সট কি আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ফলস ফর ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড লাইন্সের জন্য বা লাইন্স অফ ফোর্সের জন্য কোন অপশনটা কারেক্ট না? দে অলওয়েজ স্টার্ট ফ্রম পজিটিভ অ্যান্ড টার্মিনেট অন দ্য নেগেটিভ চার্জ। হ্যাঁ, ঠিক আছে। যদি ডাইপোলের ক্ষেত্রে দে আর অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অফ চার্জড কন্ডাক্টর, ঠিক আছে। তারা কোনো চার্জ কন্ডাক্টরের সাথে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলি পারপেন্ডিকুলার থাকে, এগুলি আমরা প্রপার্টিতে পড়েছিলাম। দে অলওয়েজ ফর্ম ক্লোজ লুপ, না এটা করে না, সি নাম্বার অপশনটা হবে না। তাহলে অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন সি নাম্বার অপশনটা আমাদের কারেক্ট। বলেছে কোনটা ভুল বের করতে, তাহলে আমার সি নাম্বার অপশনটা কারেক্ট। কেন ক্লোজ লুপ তৈরি করবে না? কারণ কোনো একটা ফিল্ড লাইন যদি ক্লোজ লুপ তৈরি করে, তাহলে কি এই ক্লোজ লুপের ভিতরে ইলেকট্রিক ফিল্ড কত? 0, ঠিক আছে। তাহলে এটা তো সম্ভব হবে না যে কোনো একটা ফিল্ড লাইন্স, তাহলে একটাই কি ফিল্ড লাইন্স আছে এখানে? কারণ ফিল্ড লাইন্সের তো চারিদিকে ইয়ে থাকবে, ইলেকট্রিক ফিল্ড থাকবে, তো তারা ক্লোজ লুপ তৈরি করে না। দ্য ইলেকট্রিক ফিল্ড লাইন্স নেভার ফর্ম ক্লোজ লুপ, দে ডো নট ইন্টারসেক্ট ইচ আদার, ঠিক আছে। যাই হোক, তো এই অপশনটা আমার, তাহলে অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন এই অপশনটা কারেক্ট। তারপর কী বলেছে, এ থিন ইনফাইনাইট ইউনিফর্মলি চার্জড, এ থিন ইনফাইনাইট ইউনিফর্মলি চার্জড প্লেন শিট ইজ গিভেন ইন দ্য ফিগার বিলো। আচ্ছা, এখানে একটা প্লেন শিট দেওয়া আছে। এখন বলেছে স্টাডি দ্য ফলোয়িং স্টেটমেন্ট, ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি ইজ ইকুয়াল টু অ্যাট পয়েন্ট কিউ। আচ্ছা, যদি আমরা এখানে এটাকে যদি নন কন্ডাক্টিং প্লেট ধরতাম, নন কন্ডাক্টিং প্লেট, তবে কী হবে, ইলেকট্রিক ফিল্ড ফর নন কন্ডাক্টিং, এন দিয়ে এন দিয়ে লিখলাম, ফর নন কন্ডাক্টিং প্লেট কী হবে, সিগমা বাই 2 এপসাইলন নট। দেখো এখানে আর এর কোনো ব্যাপার স্যাপার নাই, অর্থাৎ এই ইকুয়েশনের মধ্যে আর নাই। তাহলে যেহেতু আর নেই এখানে, তাহলে পি পয়েন্ট হোক বা কিউ পয়েন্টই হোক না কেন, উভয় ক্ষেত্রেই ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ সেমই থাকবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট কিউ, তার মানে এটা কারেক্ট। তারপর 2 নম্বর কী বলেছে, কন্ডাক্টিং থিন শিট প্রডিউস ডাবল ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ অ্যাট পি অ্যাজ কম্পেয়ার টু নন কন্ডাক্টিং শিট। তাহলে এই শিটটা যদি কন্ডাক্টিং শিট হতো, কন্ডাক্টিং শিট হতো, তবে কী হবে, ইলেকট্রিক ফিল্ড হবে ই ফর কন্ডাক্টিং মেটালিক শিট আর কি। যাই হোক, এটার জন্য হবে সিগমা বাই এপসাইলন নট। তাহলে দেখো এখানে সিগমা বাই 2 এপসাইলন নট, আর এখানে হচ্ছে সিগমা বাই এপসাইলন নট। তাহলে আমরা কী লিখতে পারি, ই সি ইকুয়াল টু 2 ইন্টু ই এন, ঠিক আছে। তাহলে নন কন্ডাক্টিংয়ের জন্য যা হবে, কন্ডাক্টিংয়ের জন্য তার ডাবল হবে। তাহলে দেখো, কন্ডাক্টিং শিট প্রডিউসেস ডাবল ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ অ্যাট পি অ্যাজ কম্পেয়ার টু নন কন্ডাক্টিং শিট, তার মানে এটাও কারেক্ট। এই যে তারপর কি বলেছে 3 নম্বরটা, গজেস ল ইজ নট অ্যাপ্লিকেবল টু এ চার্জ থিন, না, এখানে আমরা এটা কারেক্ট না।
গজেস ল ইজ নট অ্যাপ্লিকেবল টু চার্জ স্ট্রিং থিন কন্ডাক্টিং শিট। থিন কন্ডাক্টিং শিটের মধ্যে যখন আমরা সিগমা বাই 2 এপসাইলন নট বের করে দেখেছিলাম তখন দেখেছি যে আমাদের গজ থিওরাম কাজে লাগাতে হয়। তার মানে আমার থার্ড অপশনটা কারেক্ট, আরে ভুল। তাহলে এখানে অপশানগুলি কী দিয়েছে? অনলি 1 কারেক্ট, অনলি 2 কারেক্ট, বোথ 1 and 2 কারেক্ট, না ডি কারেক্ট? তাহলে আমি এখানে কী বলবো? বোথ 1 and 2 কারেক্ট, অর্থাৎ আমার সি অপশানটা কারেক্ট। নেক্সট আমরা দেখছি কী বলেছে, ইলেকট্রিক ফিল্ড অ্যাক্টিং অন এ সার্টেন রিজন ইজ গিভেন বাই দ্য এক্সপ্রেশন ই ইকুয়াল টু এ আর স্কোয়ার। তাহলে আমার এক্সপ্রেশনটা কি? ই ইকুয়াল টু এ আর স্কোয়ার। তো অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে এখানে একটু ভুল আছে। এখানে দুটা জায়গাতে একটু ভুল আছে। আমি একটু মডিফাই করে দিচ্ছি। এখানে 2 হবে না, এখানে হবে 3, আর এখানে এ আর হবে। কোশ্চেনটা ভুল না, কারণ কোশ্চেনে যদি অপশানের সাথে মিলাতে হয় তাহলে এখানে কিউব দিতে হবে আর এখানে আর দিতে হবে, ঠিক আছে? যাই হোক, আমরা দেখছি। তাহলে এখানে কি বলেছে? ই ইকুয়াল টু ই ইকুয়াল টু এ আর, ঠিক আছে? তো এখন আমাকে বলেছে এ চার্জ কন্টেইন ইন এ স্পেয়ার অফ রেডিয়াস এ সেন্টার্ড এট দ্য অরিজিন অফ দ্য ফিল্ড উইল গিভেন বাই। তাহলে এটা চার্জ কোথায় আছে? এ চার্জ কন্টেইনড ইন দ্য স্পেয়ার অফ রেডিয়াস এ সেন্টার দ্য অরিজিন। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমার ই দেওয়া আছে অত। তাহলে আমাকে বলেছে টোটাল চার্জের পরিমাণটা বের করতে। তো আমরা অ্যাকর্ডিং টু গজ থিওরাম আমরা কি জানি? ই ইন্টু এস, ঠিক আছে? ই ডট এস ইকুয়াল টু টোটাল চার্জ বাই এপসাইলন নট। তাহলে ই তো ঠিক আছে, ই কত? এ আর, তাহলে এ এ, ঠিক আছে? আমরা গজিয়ান সার্ভিসটা কোথায় নেব? ওই যে রেডিয়াস এ বলেছে না, ওইটাতেই আমরা গজিয়ান সার্ভিস ড্র করে ফেলবো আর কি। যাই হোক, এস কত হবে? পাই এস স্কোয়ার ডিভাইডেড বাই সিগমা বাই এপসাইলন নট। তাহলে এখানে কী হবে? সরি, এখানে 4 পাই আর স্কোয়ার। তো কারণ এটা তো আমার স্পেরিক্যাল স্পেয়ার, তো স্পেয়ারের সারফেস এরিয়া কত হবে? 4 পাই আর স্কোয়ার। তাহলে এখানে কী হবে? 4 পাই আর স্কোয়ার। তাহলে আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করি, কিউ ইকুয়াল টু কী হবে? 4 পাই এ এপসাইলন নট এ কিউব, ঠিক আছে? তাহলে আমার অপশান ডি অপশানটা কারেক্ট। আর যদি ই আর স্কোয়ার ধরে করতাম তাহলে দেখি কি হয়। তাহলে সেমভাবে ই এস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। ই কত? ই হচ্ছে এ আর স্কোয়ার ইন্টু কি ছিল? 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, ঠিক আছে? তাহলে আমার কিউ কত হবে? এটা এ স্কোয়ার হবে, সরি, আরেক জায়গাতে এ হবে। তাহলে কী হবে? 4 পাই এ এপসাইলন নট এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4 আর হচ্ছে এটাই তো, আর তো নেই, এ টু দি পাওয়ার 4। তাহলে এখন আমরা যে মুছেছিলাম এটা অ্যাকচুয়ালি কত একটু দেখে নিই। না, ঠিক আছে। তাহলে আমার হয় অপশান এটা হওয়া উচিত ছিল, যদি এ আর স্কোয়ার থাকতো তাহলে আমার অপশান হওয়া উচিত ছিল 4 বাই এ এপসাইলন নট এ টু দি পাওয়ার 4। তাহলে আমি লেখার সময় হয়তো বা এটা ভুল করেছি বা এটা ভুল করেছি, ঠিক আছে? এর জন্য এখানে একটু গন্ডগোল হয়ে গেছে। তাহলে আমি যদি ই আর ই ইকুয়াল টু এ আর এখানে এ কিউব ধরে কাজ করি তাহলে আমাদের অপশান ডিটা কারেক্ট, ঠিক আছে? তারপরে কি বলেছে? ইউনিফর্ম চার্জ সলিড কিউব হ্যাজ ইটস ডাইমেনশন এ এ এ। আচ্ছা, ঠিক আছে, একটা সলিড কিউব আছে, এই যে সলিড কিউব, কী বলেছে? তার ডাইমেনশন কত? এ এ এ, মানে সবগুলি সাইড কত? এ করে। দ্য ভেরিয়েশন অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট আর ভেরি ভেরি গ্রেটার দেন এ, অর্থাৎ তা এ থেকে অনেক দূরে আমাকে কী বের করতে বলেছে? ইলেকট্রিক ফিল্ড, দ্য ভেরিয়েশন অফ ইলেকট্রিক ফিল্ড উইথ ডিস্টেন্স। তো প্রথম কথা হচ্ছে, যদি আটটা ভেরি ভেরি গ্রেটার দেন এ হয় তাহলে এই যে কিউবটা তার সমস্ত চার্জ আমরা ধরে নেব কোথায় আছে? তার সেন্টারে আছে।
এখানে কি বলেছে, an electric dipole is situated along x axis at origin, মানে কোনো একটা ইলেকট্রিক ডাইপোল কোথায় আছে, একটা তার সেন্টারটা একটা এক্স অ্যাক্সিসে অরিজিনে আছে, ঠিক আছে, মাইনাস কিউ প্লাস কিউ। বলেছে একটা চার্জ মেকিং এন অ্যাঙ্গেল π/3 উইথ এক্স অ্যাক্সিস, ঠিক আছে। তো ঠিক আছে, তো এখন আমাকে বলেছে যে এই যে এখানে পি পয়েন্টে যে রেজাল্টেন্টটা, আমি ধরে নিলাম এদিকে রেজাল্টেন্ট, এই রেজাল্টেন্টটা এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করলো, থিটা অ্যাঙ্গেল করলো। ওরা বলে দিয়েছে এটা, তো আমাদেরকে বলেছে যে থিটাটাকে ডিফাইন করো, থিটার ভ্যালু কত। তাহলে প্রথম কথা হচ্ছে আমার যে ডাইপোল মুভমেন্ট তার ডিরেকশন কোন দিকে, তার ডিরেকশন এদিকে। তো তার দুটো কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে পি কস থিটা, কস π/3 আর কি, আর এখানে কত হবে পি সাইন π/3। তাহলে দুইটার জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্টে দুইটার ভিন্ন ডিরেকশনে পাবো, এই জায়গাতে আমরা দুটো ভিন্ন ডিরেকশনে পাবো। তাহলে দেখো পি সাইন থিটার জন্য ডিরেকশনটা কোনটা হবে, আপওয়ার্ড, আর পি কস থিটার জন্য একই লাইনে, ঠিক আছে। তো এটা ই পি কস থিটার জন্য যেটা, এটাকে দিলাম আমি E2, আর পি সাইন থিটার জন্য যেটা, এটা হচ্ছে আমি P1 দিলাম, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। আচ্ছা, E1 এবং E2 এর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, ঠিক আছে। দেখো এটা আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি এখানে, কারণ এগুলি আমরা পড়েছি অলরেডি, ঠিক আছে। কারণ ইলেকট্রিক ফিল্ড, দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ ডাইপোল অন ইটস অ্যাক্সিস ইজ প্যারালাল টু দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। আর ফর পারপেন্ডিকুলার বাইসেক্টর ইট ইজ অ্যান্টি প্যারালাল টু দ্য ইলেকট্রিক ফিল্ড। তাহলে প্যারালাল এবং অ্যান্টি প্যারালাল হয় আর কি। যাই হোক, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে, 90 ডিগ্রি হবে। কারণ দুইটা কম্পোনেন্ট যখন আমরা ডিভাইড করবো, দুইটা কম্পোনেন্টে যখন আমরা কোনো কিছুকে ডিভাইড করবো, ওই কম্পোনেন্ট দুইটার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ থাকবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। যাই হোক, এটা 90 ডিগ্রি। তাহলে এখন দেখো আমরা একটা কাজ করি, এখানে এই যে অ্যাঙ্গেলটা রেজাল্টেন্টের সাথে E2 যে অ্যাঙ্গেলটা করেছে, এটা হচ্ছে ধরো θ মাইনাস π/3। তাহলে এটা আমরা একটা কাজ করি, tan θ মাইনাস π/3 বের করি, tan θ মাইনাস π/3, এটা কত হবে, এটা হবে E tan θ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। তাহলে হ্যাঁ E1 সরি পারপেন্ডিকুলার বাই বেস, E1 বাই E2। আচ্ছা, তাহলে দেখি আমরা tan π/3, আচ্ছা E1 কত, E1 হচ্ছে কি, এটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর, তাহলে কে পি পারপেন্ডিকুলার বাইসেক্টরের জন্য সাইন থিটা ডিভাইডেড বাই আর কিউব, ঠিক আছে। সেমভাবে কে পি কস থিটা ডিভাইডেড বাই আর কিউব, ঠিক আছে। তো এখন E1টা পারপেন্ডিকুলার বাইসেক্টরের জন্য আর এটা এক্সিসের জন্য, তাহলে এখানে একটা 2 আসবে। তাহলে tan θ মাইনাস π/3, আর এখানে কে কে পি পি ক্যান্সেল, আর কিউব ক্যান্সেল। তাহলে থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু হচ্ছে π/3, সরি থিটার ভ্যালুটা কত, এক্স এক্সিসের সাথে থিটা করেছে, তো আমাদেরকে থিটার ভ্যালুটা বের করতে হবে। তো এখানে যে সাইন থিটা, অ্যাকচুয়ালি থিটাটা হচ্ছে থিটাটা হচ্ছে π/3 এখানে, তাহলে কত সাইন π/3 মানে 1/2 tan π/3, তাহলে tan π/3 ভ্যালু কত, tan θ minus π/3 equal to half into √3, তাহলে √3/2, তাহলে θ minus π/3 equal to tan inverse √3/2, তাহলে θ equal to π/3 plus tan inverse √3/2, ঠিক আছে। তো এটা আমার অপশান কোনটা কারেক্ট হবে, আমার অপশান বিটা কারেক্ট, ঠিক আছে, আমার অপশান বিটা কারেক্ট। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিট্যান্সে চলে যাব। ঠিক আছে, থ্যাংক ইউ। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি একটু ফ্রেশনেস লাগে। আর যাই হোক, আমি অ্যাকচুয়ালি ভীষণ ব্যস্ত থাকি, যে কারণে ভিডিওগুলা মানে ইমিডিয়েটলি ভিডিওগুলোকে আমি খুব তাড়াতাড়ি করে এগুলিকে আর আপলোড করতে পারছি না, ঠিক আছে। যাই হোক, এখানে গস থিওরামের মোটামুটি কিছু মানে এমসিকিউ সলভ করালাম। নেক্সট ভিডিওতে থাকবে ক্যাপাসিটির উপরে কিছু এমসিকিউ, তারপরে হোমস লর উপরে এমসিকিউ, ঠিক আছে। থ্যাংক ইউ।